দেখো এগুলি কি পরিমাণ বোর্ড এসেছে। দেখো প্রত্যেকটা টাইপের মধ্যেই অনুরূপ সৃজনশীলগুলি, একই রকম সৃজনশীল অনেকগুলো বোর্ড এসেছে। এর জন্য আমরা কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, অল ইন ওয়ান শট ক্লাসে আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার এর চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ রসায়নের উপরে বোর্ডে আসা সব টাইপের সৃজনশীল ইনশাল্লাহ কভার করব। আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ সৃজনশীলের আগে অবশ্যই কিছু বেসিক আলোচনা করব। তবে বেসিক আলোচনা দেখে ঘাবড়ানোর কোনো দরকার নাই, কারণ এই বেসিক আলোচনাটা তোমার সৃজনশীলেরই অংশ এবং এটা অবশ্যই দরকার। আর এই ক্লাস থেকে আমরা কিন্তু ইনশাল্লাহ এক সেট কমন আশা করি। ক্লাসের লেন্থটা তুলনামূলক ইনশাল্লাহ অনেক কম হবে এবং আমরা সৃজনশীল ইনশাল্লাহ সবগুলো কভার করব। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। প্রথমেই আমরা ফ্যারাডের প্রথম সূত্র থেকে সৃজনশীল করব। তো এর আগে আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ দেখি। দেখো এই তড়িৎ বিশ্লেষ্য কোষে এই যে এটা একটা তড়িৎদ্বার, দেখো এইটা আরেকটা তড়িৎদ্বার বা ইলেকট্রোড। তো এই যে তড়িৎদ্বারটা এটা হচ্ছে অ্যানোড, যেটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। কেন ধনাত্মক? কারণ এটা ব্যাটারির এই ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, এর জন্য হচ্ছে এটা ধনাত্মক তড়িৎদ্বার অ্যানোড। আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকায় এই তড়িৎদ্বারটা হবে ঋণাত্মক তড়িৎদ্বার, যেটা হচ্ছে ক্যাথোড। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য ধাতব লবণ নিকেল নাইট্রেট। আর আমরা জানি ধাতুর লবণ দ্রবণে থাকা অবস্থায় আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ আয়নে ভেঙে যায়। যেমন নিকেল নাইট্রেটের ক্ষেত্রে নিকেল 2+ এবং নাইট্রেট মাইনাস এই দুইটা আয়নে ভেঙে যাবে। তার মানে দ্রবণের মধ্যে কিন্তু নিকেল আয়ন আছে, যেটা হচ্ছে ধনাত্মক আয়ন। এই যে নিকেলের ধনাত্মক আয়ন, সে কিন্তু ঋণাত্মক ক্যাথোডের প্রতি আকৃষ্ট হবে। কখন? যখন আমরা এই ব্যাটারির সাহায্যে তড়িৎ প্রবাহ চালু করব। তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ চার্জের প্রবাহ, তাই তো? তো যখন আমরা ব্যাটারির সাহায্যে তড়িৎ চার্জ প্রবাহিত করব, তখন কিন্তু ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকায় এই ক্যাথোড ঋণাত্মক হয়ে যাবে এবং ফলে এই যে নিকেলের ধনাত্মক আয়ন সে ক্যাথোডের প্রতি আকৃষ্ট হবে এবং আকৃষ্ট হয়ে ক্যাথোডে গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে এবং ক্যাথোডের গায়ে সঞ্চিত বা জমা হতে থাকবে। যত বেশি তড়িৎ চার্জ প্রবাহিত করা হবে, তত বেশি পরিমাণ নিকেল ধাতু তড়িৎদ্বারে গিয়ে সঞ্চিত হতে থাকবে। তার মানে আমরা বলতে পারি যে তড়িৎদ্বারে সঞ্চিত নিকেল ধাতুর পরিমাণ মূলত প্রবাহিত তড়িৎ চার্জের সমানুপাতিক। এটাই হচ্ছে মূলত ফ্যারাডের প্রথম সূত্র। দেখো এই যে ফ্যারাডের প্রথম সূত্রে কি বলা হচ্ছে? ইলেকট্রোডে বা তড়িৎদ্বারে জমাকৃত পদার্থের ভর প্রবাহিত তড়িৎ চার্জের সমানুপাতিক। এখন ধরা যাক যে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত করার ফলে তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের বা জমাকৃত পদার্থের পরিমাণ হলো ডব্লিউ। তাহলে আমরা বলতে পারি যে ডব্লিউ প্রপোর্শনাল কিউ, কারণ জমাকৃত বা সঞ্চিত পদার্থের ভর হচ্ছে প্রবাহিত চার্জের কি সমানুপাতিক। এখান থেকে আমরা বলতে পারি যে ডব্লিউ প্রপোর্শনাল আইটি, কারণ কিউ সমান সমান আইটি, এটা আমরা 9-10-এ পড়ে এসেছি। কিউ মানে হচ্ছে প্রবাহিত চার্জ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর টি কি সময়। তাহলে কিউ সমান আমরা লিখতে পারি আইটি। তো এখান থেকে আমরা পাচ্ছি ডাব্লিউ প্রপোর্শনাল আইটি বা ডব্লিউ সমান জেড আইটি। এখানে জেড হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যার অপর নাম তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে জেড এর অপর নাম কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো জেড সম্পর্কে আমরা সামনে আরো জানবো। এর আগে দেখো আমরা এতক্ষণ যা দেখলাম তার থেকে কিন্তু এই সৃজনশীল এখন আমরা আনসার করতে পারবো। উদ্দীপকের কোষটির সাথে সম্পর্কিত ফ্যারাডের সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো। এটা তুমি নিজে ইনশাআল্লাহ সলভ করো, ঠিক আছে? তাহলে ফ্যারাডের সূত্র থেকে আমরা প্রথমে কি পেলাম? ডব্লিউ ইকুয়াল জেড কিউ, ডব্লিউ ইকুয়াল জেড আইটি, যেখানে ডব্লিউ হচ্ছে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের ভর, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টি হচ্ছে তড়িৎ প্রবাহে সময়। এখন খেয়াল করো এই যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড, এই জেড এর কিন্তু আমরা এইভাবে বের করতে পারি জেড সমান সমান এম বাই এন এফ, যেখানে এম হচ্ছে যে মৌলটা সঞ্চিত বা জমা হবে ওই মৌলটার পারমাণবিক ভর। আচ্ছা, আমাদের এখানে কোন মৌলটা জমা হয়েছিল বা সঞ্চিত হয়েছিল? নিকেল, তাই না? তো নিকেলের পারমাণবিক ভর কি আমরা জানি? হ্যাঁ, সেটা হচ্ছে 58.7। এরপরে এন কি? এন হচ্ছে যে মৌলটা জমা হবে বা সঞ্চিত হবে তার যোজনী। যেমন নিকেল জমা হয়েছিল, আর নিকেলের যোজনী কত? Ni2+, মানে নিকেলের যোজনী হচ্ছে 2। ওকে, যোজনী হচ্ছে 2। নেক্সট, ফ্যারাডের ধ্রুবক এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, যার মান 96,500 কুলম্ব বা 96,500 কুলম্ব। এখন এই যে জেড ইকুয়াল এম বাই এন এফ, এইটা যদি আমরা এখানে বসিয়ে দিই এই জেড এর জায়গায়, তাহলে ডাব্লিউ সমান আমরা কি পাবো? এমআইটি বাই এন এফ। এই সূত্রটা হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখন এই সৃজনশীলটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে ক্যাথোডে 5 গ্রাম ধাতু জমা করতে কোষটি কত সময় ধরে চালনা করতে হবে। আচ্ছা, আমরা জানি
যে ক্যাথোডে জমাকৃত বা সঞ্চিত পদার্থের ভর W ইকুয়াল MIT/NF। এখান থেকে আমরা টি বের করতে পারি WFN/MI। এখন W কি? W হচ্ছে সঞ্চিত বা জমাকৃত পদার্থের ভর। এই যে দেখো বলা আছে 5 গ্রাম ধাতু জমা করতে, তার মানে W এর মান আমরা কত বসাবো? 5। নেক্সট F কি? F হচ্ছে ফ্যারাডে ধ্রুবক, আর এই ফ্যারাডে ধ্রুবকের মানটা আমাদের মুখস্থ রাখতে হবে 96,500 কুলম্ব। N কি? N হচ্ছে যেই ধাতু বা যেই পদার্থটা সঞ্চিত বা জমা হবে তার যোজনী, আর আমরা এখানে জানি যে নিকেলের যোজনী এখানে কত? N ইকুয়াল 2। M কি? M হচ্ছে জমাকৃত পদার্থের পারমাণবিক ভর, আর নিকেলের পারমাণবিক ভর এখানে কত? 58.7। I কি? I হচ্ছে তড়িৎ প্রবাহ। দেখো এখানে উপরে দেওয়া আছে চিত্রে তড়িৎ প্রবাহ হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, তাহলে I এর মান বসাবো 2.5 অ্যাম্পিয়ার। এখানে সবগুলো মান যদি ইনশাআল্লাহ আমরা বসাই তাহলে এখান থেকে কিন্তু সেকেন্ডে সময়টা পাওয়া যাবে, আর এই সময়টাকে 60 দিয়ে ভাগ করলেই আমরা মিনিটে সময়টা পেয়ে যাব, আর এটাই হচ্ছে আমাদের আনসার 109.6 মিনিট। আশা করছি বুঝে গেছো। এই সৃজনশীলটা খেয়াল করি, এখানে গ প্রশ্নে বলা হচ্ছে কোষ্ঠীর ক্যাথোডে সঞ্চিত নিকেল ধাতব পরমাণুর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, পরমাণুর সংখ্যা বের করার আগে নিকেল ধাতু পরিমাণটা আগে বের করি। আমরা জানি যে পরিমাণ বের করার জন্য সূত্র হচ্ছে W ইকুয়াল MIT/NF, যেখানে W হচ্ছে এই জমাকৃত বা সঞ্চিত নিকেল ধাতুর ভর বা পরিমাণ। M কি? M হচ্ছে নিকেলের পারমাণবিক ভর 58.7, I হচ্ছে তড়িৎ প্রবাহ 2.5 অ্যাম্পিয়ার, T হচ্ছে সময় 1 ঘন্টা। দেখো এই যে লেখা আছে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। N নিকেলের যোজনী 2, আর F হচ্ছে ফ্যারাডে ধ্রুবক 96,500 কুলম্ব। সবগুলো মান বসিয়ে দিলে W ইকুয়াল পাওয়া যাবে 2.74 গ্রাম, অর্থাৎ এই পরিমাণ নিকেল ধাতু সঞ্চিত হয়েছে বা জমা হয়েছে। এখন খেয়াল করো, আমরা জানি 1 মোল পরিমাণ নিকেল ধাতুর ভর হচ্ছে তার পারমাণবিক ভরের সমান, তাই না? তাহলে 1 মোল নিকেল ধাতুর ভর হচ্ছে গ্রামে প্রকাশিত তার পারমাণবিক ভরের সমান, আর নিকেলের পারমাণবিক ভর যেহেতু 58.7, সেজন্য আমরা বলবো 1 মোল নিকেল ধাতুর ভর হচ্ছে 58.7 গ্রাম। ওকে, এখন খেয়াল করো, আবার এটাও তো বলা যায় যে 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের মধ্যে কত সংখ্যক পরমাণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, আর অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.023 × 10⁻23। তাহলে কি আমরা বলতে পারি যে 1 মোল নিকেল ধাতুতে পরমাণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 × 10⁻23। তাহলে খেয়াল করো, 1 মোল নিকেল ধাতুর ভর কত পেয়েছি আমরা? 58.7 গ্রাম। আবার এই 1 মোল নিকেল ধাতুতে পরমাণু সংখ্যা কত পেয়েছি? 6.023 × 10⁻23, মানে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে কি আমরা বলতে পারি যে 1 মোল বা 58.7 গ্রাম নিকেল ধাতুতে পরমাণু সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 × 10⁻23। তাহলে আমরা এখান থেকে ঐকিক নিয়মে বের করতে পারবো যে আমাদের এই যে 2.74 গ্রাম নিকেল ধাতুতে পরমাণু সংখ্যা এখন কত হবে, ঐকিক নিয়ম। তাহলে কিন্তু আমরা এখান থেকে পরমাণু সংখ্যাটা ইনশাআল্লাহ খুব সহজে পেয়ে যাব। ওকে, তাহলে এখন আমরা এই সৃজনশীলটা দেখি। এখানে ঘ প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের কোষ্ঠীর সাথে সিলভার নাইট্রেট এবং অ্যালুমিনিয়াম নাইট্রেট দ্রবণকে সিরিজ সংযোগ স্থাপন করলে তড়িৎদ্বারে কোন ধাতুটি অধিক পরিমাণে সঞ্চিত হবে। তাহলে এখানে আমাদের এখন 3টা দ্রবণ হলো, একটা হচ্ছে নিকেল নাইট্রেট, আর একটা হচ্ছে সিলভার নাইট্রেট, আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট। এখন আমরা এই ক্ষেত্রে সঞ্চিত পদার্থ কোনটা বেশি সঞ্চিত হবে? আচ্ছা ঠিক আছে, আগে আমরা সঞ্চিত পদার্থের পরিমাণ কিভাবে বের করি? W ইকুয়াল MIT/NF। এটাকে আমরা লিখতে পারি M/N × IT/F। এখন খেয়াল করো, যদি সমপরিমাণ বিদ্যুৎ একই সময় ধরে আমরা প্রবাহিত করি তাহলে IT এই দুইটা কিন্তু 3টা দ্রবণের ক্ষেত্রেই সেম হবে বা ধ্রুবক হবে, আর F তো ফ্যারাডের ধ্রুবক আছেই। তাহলে আমরা বলতে পারি 3টা দ্রবণের জন্যই তখন IT এবং F 3টাই ধ্রুবক হবে। তাহলে আমরা IT/F কে ধ্রুবক কে ধরতে পারি, তখন আমরা কি পাবো? W ইকুয়াল M/N × K, যেখানে K হচ্ছে ধ্রুবক 3টা দ্রবণের জন্য যার মান সেম। এখন দেখো, যে দ্রবণের M/N এর মান বেশি হবে তারই W এর মান বেশি হবে, এবং সেটাই সর্বোচ্চ পরিমাণে বা অধিক পরিমাণে সঞ্চিত হবে। তাহলে এখন আমরা 3টা ধাতুর জন্যই W এর মানটা M/N এর মান যাচাই করে বের করব। প্রথমে অ্যালুমিনিয়াম Al3+, এটার জন্য W, তাহলে অ্যালুমিনিয়ামের M মানে পারমাণবিক ভর কত? 27, আর যোজনী হচ্ছে 3। কিভাবে? এই যে দেখো Al3+, তাহলে 27/3 × K মানে 9K। নিকেলের জন্য এর পারমাণবিক ভর হচ্ছে 58.7 আর যোজনী হচ্ছে 2,
এখান থেকে নিকেলের ডাব্লিউ এর মান পেয়ে যাব আমরা। সিলভার, সিলভারের জন্য দেখো এজি প্লাস মানে এর যোজনী হচ্ছে 1, তাহলে এর পারমাণবিক ভর 108 কে 1 দিয়ে ভাগ করলে আমরা এটার ক্ষেত্রে ডাব্লিউ পেয়ে যাব। প্রতি ক্ষেত্রে কি হচ্ছে ধ্রুবক, তাই না, কি হচ্ছে ধ্রুবক, যেটা হচ্ছে IT/F। এখন খেয়াল করো কার ডাব্লিউ এর মানটা বেশি, অবশ্যই সিলভারেরটা বেশি, তাহলে আমরা বলবো যে ক্যাথোডে সিলভারই অধিক পরিমাণে জমা হবে। এখন এই সৃজনশীলটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে তড়িৎ প্রবাহের পর পি পাত্রের তড়িৎ বিশ্লেষণ দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। আচ্ছা, তড়িৎ প্রবাহের পূর্বে ঘনমাত্রা কিভাবে বের করব, সেটা হবে দ্রবণের ঘনমাত্রা বের করার সূত্র 9-10 থেকে আমরা জেনে এসেছি S = W/mv × 1000। এটা হচ্ছে দ্রবণের সাধারণ অবস্থায় দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার সূত্র। এখান থেকে আমরা দ্রবণে নিকেল ধাতুর পরিমাণ W বের করতে পারবো না, তড়িৎ প্রবাহের পূর্বের যে অবস্থাটা সেই অবস্থায় W এর মান এখান থেকে বের করতে পারবো। এক্ষেত্রে S দ্রবণের ঘনমাত্রা কত 1 মোলার দেয়া আছে, M নিকেলের পারমাণবিক ভর হচ্ছে 58.7, এটা কিন্তু আমরা জানি, আর V দ্রবণের আয়তন হচ্ছে 400 ml। তাহলে এগুলো এখানে বসালে আমরা এখান থেকে এই যে পি পাত্রে, এই যে পি পাত্রটা আছে, এই পি পাত্রে প্রাথমিক অবস্থায় বিদ্যুৎ প্রবাহ চালু করার পূর্বে কতটুকু পরিমাণ নিকেল দ্রবণে ছিল সেটা কিন্তু আমরা বের করতে পারবো। এটাকে আমরা W1 বলছি, এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ চালু করার পূর্বে। এখন বিদ্যুৎ প্রবাহ করার পরে কি হবে, নিকেল ধাতু গিয়ে ক্যাথোডে সঞ্চিত হবে, তাই না? এখন ক্যাথোডে কতটুকু সঞ্চিত হলো নিকেল, সেটার পরিমাণ আমরা বের করব W = MIT/NF এই সূত্র দ্বারা। তো এই পরিমাণটাকে আমরা বলছি W2, আগেরটাকে বলেছিলাম W1, আর ক্যাথোডে সঞ্চিত পরিমাণটাকে আমরা বলছি W2। M মানে পারমাণবিক ভর 58.7, I মানে 2.5 অ্যাম্পিয়ার, T মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, N মানে যোজনী, সেটা হচ্ছে নিকেলেরটা হচ্ছে 2, আর F মানে হচ্ছে 96,500 কুলম। তাহলে এখান থেকে আমরা W2 এর মান পেয়ে যাব। এইটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ করার পরে তড়িৎদ্বারে সঞ্চিত বা ক্যাথোডে সঞ্চিত নিকেলের পরিমাণ। এখন দ্রবণে কতটুকু ছিল আগে 23.48 গ্রাম, তড়িৎ প্রবাহের পরে ক্যাথোডে কতটুকু চলে গেছে এতটুকু, তাহলে অবশিষ্ট আছে দ্রবণে অবশিষ্ট আছে কতটুকু, প্রাথমিক পরিমাণ থেকে ক্যাথোডে যে পরিমাণ গিয়ে সঞ্চিত হয়েছে সেটা মাইনাস করলেই দ্রবণে অবশিষ্ট নিকেলের পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে এখন খেয়াল করো, এইটা হচ্ছে দ্রবণে অবশিষ্ট নিকেলের পরিমাণ W। এখন যদি আমরা দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা বের করতে চাই তাহলে S = W/mv × 1000, এই সূত্রে W এর জায়গায় বসাতে হবে বর্তমানে দ্রবণে যে পরিমাণটা আছে সেইটা 20.74। তাহলে এইখান থেকে আমরা খুবই সহজে দ্রবণে পরিবর্তিত ঘনমাত্রাটা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা তড়িৎ রাসায়নিক কোষ সংক্রান্ত সৃজনশীলগুলি সলভ করব। আচ্ছা, এই ক্ষেত্রে খেয়াল করো, আমাদের সামনে একটা তড়িৎ রাসায়নিক কোষ আছে যার অ্যানোড হিসেবে আছে জিঙ্ক দণ্ড, আর দেখো ক্যাথোড হিসেবে আছে কপার দণ্ড। খেয়াল করো, জিঙ্ক দণ্ডটা মূলত জিঙ্ক সালফেট দ্রবণে ডুবানো আছে, এই যে জিঙ্ক সালফেট দ্রবণের পাত্র, আর কপার দণ্ডটা কপার সালফেট দ্রবণে ডুবানো আছে। এখন আমরা যদি খেয়াল করি, এই যে অ্যানোড এবং তার যে দ্রবণ মানে জিঙ্ক এবং জিঙ্ক সালফেট, এই জায়গাটা হচ্ছে কোষের অর্ধেক অংশ, তাই না? আবার এই যে ক্যাথোড এবং তার দ্রবণ মানে কপার এবং কপার সালফেট, এইটা হচ্ছে কোষের বাকি অর্ধেক। তাহলে কি আমরা বলতে পারি যে এইটা হচ্ছে অর্ধকোষ মানে অর্ধেকটা কোষ, আর এইটা হচ্ছে বাকি অর্ধকোষ? তাহলে এই শুরুর জায়গাটা অ্যানোড এবং তার দ্রবণ এই দুইটা মিলে তৈরি করে অ্যানোড অর্ধকোষ, আর ওই যে ক্যাথোড কপার এবং তার দ্রবণ কপার সালফেট এইটা মিলে তৈরি করে ক্যাথোড অর্ধকোষ। আর এই অ্যানোড অর্ধকোষ আর ক্যাথোড অর্ধকোষ দুইটা একসাথে মিলে তৈরি করবে একটা পূর্ণাঙ্গ সম্পূর্ণ কোষ। ঠিক আছে, অ্যানোড এবং তার দ্রবণ হচ্ছে অ্যানোড অর্ধকোষ, ক্যাথোড এবং তার দ্রবণ হচ্ছে ক্যাথোড অর্ধকোষ, দুইটা একসাথে মিলিয়ে ফেললে আমরা পাবো কি একটা পূর্ণাঙ্গ কোষ। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে, অর্ধকোষ কাকে বলে এই জিনিসগুলি ব্যাখ্যা এগুলি কিন্তু আসে পরীক্ষায়। এখন খেয়াল করো, এখানে এই যে জিঙ্ক আমাদের অ্যানোড, আর দেখো দ্রবণের মধ্যে কি আছে, দ্রবণের মধ্যে আছে জিঙ্ক সালফেট। আচ্ছা, জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক হচ্ছে Zn2+ আয়ন হিসেবে আছে, আর সালফেট কি হিসেবে আছে, সালফেট 2- আয়ন হিসেবে। তার মানে এই দ্রবণটাতে জিঙ্ক 2+ আয়ন আছে, তাই না? অবশ্যই। আচ্ছা, এখানে খেয়াল করো, কপার সালফেটের মধ্যে কপার কি কপার 2+ হিসেবে আছে না, আর সালফেট কি হিসেবে আছে, সালফেট 2-। তাহলে এই পাত্রের দ্রবণে আমরা বলবো কপার 2+ আয়ন আছে। তাহলে দেখো, অ্যানোডে আছে জিঙ্ক আর তার দ্রবণে আছে জিঙ্ক 2+, ক্যাথোডে আছে কপার, তার দ্রবণে আছে কপার 2+। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এখন খেয়াল করো, এই জায়গাটা এটা তো অ্যানোড না, এটা হচ্ছে অ্যানোডের পাত্র। অ্যানোডে জারণ ঘটে, অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে।
এই যে খেয়াল করো, অ্যানোডে জারণ ঘটে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর ক্যাথোড, ক্যাথোডে ঘটে বিজারণ, ক্যাথোডে বিজারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ঘটে। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, এটা মনে রাখতে হবে। ট্রিকটা হচ্ছে এরকম যে অ্যানোড আমরা আগে লিখি, ক্যাথোড আমরা পরে লিখি। অ্যানোড ক্যাথোড এভাবেই তো লিখি, তাই না? একইভাবে জারণ আগে লিখি, বিজারণ পরে লিখি না? জারণ বিজারণ, জারণ বিজারণ। অ্যানোড আগে, ক্যাথোড পরে, জারণ আগে, বিজারণ পরে। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। অ্যানোড আগে, জারণ আগে, ক্যাথোড পরে, বিজারণ পরে। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। সিম্পল, এটিটা মনে রেখো, সামনে ইনশাআল্লাহ অনেক কাজে লাগবে। আচ্ছা খেয়াল করো, তাহলে এখন আমরা আর ফাইনাল আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এখানে কিন্তু দেখো এই যে অ্যানোড আর ক্যাথোডের দ্রবণের মধ্যে সংযোগকারী এই জিনিসটাকে আমরা কি বলি? 9-10 থেকে জেনে এসেছি, এটা হচ্ছে লবণ সেতু বা সল্ট ব্রিজ। ওকে, এখন অ্যানোডের তো জারণ ঘটে না, তাহলে অ্যানোডের এই যে অর্ধকোষ আছে, এটা তো অ্যানোডের অর্ধকোষ। এই অর্ধকোষে আসলে কি বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া। কিভাবে ঘটে? অ্যানোডে কি আছে? জিঙ্ক। আচ্ছা, জিঙ্কের জারণ কিভাবে হবে বলো তো? এই যে দেখো, জিঙ্কের যখন জারণ হবে তখন জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। এটা কি বুঝতে পারছো? আমরা জানি জারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে জিঙ্ক যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে, সে কি জিঙ্ক 2+ হবে না? অবশ্যই। বিষয়টা তাহলে কি হবে? দেখো, বিষয়টা হবে এই যে জিঙ্ক অ্যানোডে আছে, সে আসলে 2টা ইলেকট্রন মাইনাস করবে, করে এই দ্রবণে চলে যাবে জিঙ্ক 2+ হিসেবে। কারণ জিঙ্ক 2+ কই আছে? দ্রবণে। তাহলে সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়, তাহলে অবশ্যই সে দ্রবণে চলে যাবে। এইভাবে দেখা যায় কি অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবণে চলে যায়। আর 9-10 থেকে আমরা কি বলে এসেছি? অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, মনে আছে? অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। আচ্ছা, এই যে 2টা ইলেকট্রন জিঙ্ক ত্যাগ করলো, এই 2টা ইলেকট্রন এই তারের মধ্য দিয়ে এসে এই ক্যাথোডে পৌঁছাবে। ক্যাথোডে 2টা ইলেকট্রন এসে পৌঁছালো, ক্যাথোডে 2টা ইলেকট্রন পৌঁছালো, ফলে ক্যাথোডে ইলেকট্রনের পরিমাণ বাড়তে থাকবে, ক্যাথোড ঋণাত্মক হয়ে যাবে। এখন কি ঘটবে? এখন এই যে কপার 2+, সে এই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়ে এই ক্যাথোডে এসে জমা হতে থাকবে কপার ধাতু হিসেবে, ইলেকট্রন গ্রহণ করবে সে এসে। আর আমরা জানি ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ। এই যে দেখো, খেয়াল করো, কপার এই যে জিঙ্কের ছেড়ে দেওয়া 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করে বিজারিত হয়ে কপারে পরিণত হয়েছে। আর আমরা জানি ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ। এটা হচ্ছে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া, এই যে ক্যাথোডের অর্ধকোষে যে বিক্রিয়াটা ঘটবে। ফলে দেখা যায় কি এই যে কপার 2+ দ্রবণ থেকে এসে এই কপার ধাতুর উপরে জমা হতে থাকে কপার ধাতু হিসেবে, এর ফলে ক্যাথোডের পরিমাণটা বাড়তে থাকে। আর আমরা কিন্তু 9-10 থেকে বলে এসেছি অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, ক্যাথোড বৃদ্ধি পায়। মিলেছে? অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবণে চলে গিয়েছে জিঙ্ক 2+ হিসেবে, আর কপার 2+ দ্রবণ থেকে কপারের উপর গিয়ে কপার ধাতু হিসেবে জমা হয়েছে। এই যে কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হিসেবে গিয়ে ক্যাথোডে জমা হয়েছে, ফলে ক্যাথোড বৃদ্ধি পায়। আচ্ছা, এখন আমাদের তো 2টা অর্ধকোষ বিক্রিয়া হয়ে গেল, জারণ আর বিজারণ। এখন যদি আমরা এই 2টাকে যোগ করে দিই, তাহলে পেয়ে যাব পূর্ণাঙ্গ কোষ বিক্রিয়া, সেল রিঅ্যাকশন। এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুই জায়গাতেই ইলেকট্রন সমান আছে কিনা। দেখো, 2 জায়গাতে ইলেকট্রন 2টা করে আছে, তার মানে ইলেকট্রন সমান আছে। আমরা যদি যোগ করি তাহলে মাইনাস আর প্লাস ক্যান্সেল হয়ে যাবে। ইলেকট্রন সমান্তরাল না থাকলে কিন্তু সমান্তরাল করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমরা যোগ করি তাহলে জিঙ্ক থাকলো আর কপার 2+ থাকলো বিক্রিয়কের মধ্যে, আর উৎপাদে কারা কারা থাকলো? জিঙ্ক 2+ আর কপার। এইটা হচ্ছে কোষ বিক্রিয়া, সেল রিঅ্যাকশন। এটা কিন্তু প্রায় সৃজনশীলে করতে হয়, ঠিক আছে? এখন খেয়াল করো, অ্যানোডে আসলে কি ঘটেছে? অ্যানোডে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হয়েছে, আর এটা তৈরি করতে হলে জারণ করতে হয়েছে, কারণ জিঙ্ক থেকে 2টা ইলেকট্রন মাইনাস হয়েই তো জিঙ্ক 2+ হবে। এই যে এটা হচ্ছে অ্যানোডের বিক্রিয়া, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। ক্যাথোডে কি ঘটেছে? ক্যাথোডে কপার 2+ থেকে কপার উৎপাদন হয়েছে। এই ক্ষেত্রে অবশ্যই কপার 2+ কে 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, কপার তৈরি করার জন্য না। তাহলে এই যে দেখো, এইটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া, কপার 2+ থেকে কপার। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করি, আমরা অ্যানোডের বিক্রিয়ায় জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর মধ্যে তীর চিহ্ন ছিল, আমরা কিন্তু এই মাঝখানে একটা তীর্যক চিহ্ন দিয়েছি। আর কপার 2+ থেকে কপারের বিক্রিয়াতেও তীর চিহ্ন ছিল, আমরা মাঝখানে একটা তীর্যক চিহ্ন দিয়েছি। অ্যানোডের বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে জিঙ্ক, উৎপাদ হচ্ছে জিঙ্ক 2+, এই যে জিঙ্ক, জিঙ্ক 2+। ক্যাথোডের বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে কপার 2+, উৎপাদ হচ্ছে কপার, বিক্রিয়ক হচ্ছে কপার 2+, উৎপাদ হচ্ছে কপার। দেখো, প্রতি ক্ষেত্রে বিক্রিয়কগুলি সামনে আছে, উৎপাদগুলি পিছনে আছে, এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলি খেয়াল রাখতে হবে। এখন খেয়াল করো, মাঝখানে 2টা খাড়া টান দিয়ে আমরা কি প্রকাশ করছি? লবণ সেতু। ওই যে লবণ সেতুটা সংযোগ করেছে, ওইটাকে 2টা খাড়া টান দিয়ে আমরা প্রকাশ করছি। সো সামনের অংশটা তো অ্যানোড না, অ্যানোডকে আমরা সবসময় সামনে লিখি, আগে লিখি, আর পিছনের অংশটা কি? ক্যাথোড, ক্যাথোডকে পরে লিখি। অ্যানোডে কি ঘটে? অ্যানোডে জারণ ঘটে। তাহলে অ্যানোডের বিভবকে আমরা বলবো জারণ বিভব, এটা দেয়া থাকবে, টেনশনের কোনো কারণ নেই, সৃজনশীলে দেয়া থাকে। আর ক্যাথোডের যে বিভব, সেটাকে আমরা বলবো বিজারণ বিভব, এটাও দেয়া থাকবে সৃজনশীলে। এই 2টাকে তুমি যদি যোগ করে দাও তাহলে পাবা সম্পূর্ণ কোষ বিভব। এটা তোমাকে সাধারণত সৃজনশীলে বের করতে হয়, এটাই আসলে মূল টার্গেট। কোষ বিভব কখন পাবো? অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভবকে যোগ করলেই পাবো। আশা করছি বুঝতে পেরেছো। এখন চলো আমরা আরেকটা
ছোট্ট আরেকটা বিষয় দেখে ফেলি, মানে আরেকটা দেখে ফেলি, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে অ্যানোড হিসেবে কে আছে? এ। এ হচ্ছে অ্যানোডের দণ্ড। আর ক্যাথোড হিসেবে কে আছে? বি। বি হচ্ছে ক্যাথোডের দণ্ড। এখন এই যে এ অ্যানোডের দণ্ড, সেটা কোন দ্রবণে ডুবানো আছে? এ সালফেট। তাহলে স্বাভাবিকভাবেই এইখানে জিঙ্ক 2+ এর জায়গায় আয়নটা হবে A2+। এইখানে দেখো এই যে ক্যাথোড বি এর তৈরি, এই বি দণ্ডটা কিসের মধ্যে ডুবানো আছে? বি সালফেটের মধ্যে। তাহলে অবশ্যই এখানে কপার 2+ এর জায়গায় হবে B2+। এই যে দেখো আগে ছিল জিঙ্ক 2+, জিঙ্ক ডুবানো ছিল জিঙ্ক সালফেটের মধ্যে, আর কপার সালফেটের জায়গায় কপার 2+। এখন এ সালফেটের জায়গায় A2+, আর বি সালফেটের জায়গায় B2+। সিম্পল। অ্যানোড হচ্ছে এ, আগে অ্যানোড ছিল জিঙ্ক। ক্যাথোড হচ্ছে বি, আগে ক্যাথোড ছিল কপার। আচ্ছা, তাহলে এ থেকে A2+ হবে। আমরা জানি অ্যানোডে কি ঘটে? জারণ। ক্যাথোডে কি ঘটে? বিজারণ। আমাদের মুখস্থ না, এটা তো মুখস্থ হতেই হবে। অ্যানোড আগে, জারণ আগে, ক্যাথোড পরে, বিজারণ পরে। আচ্ছা, জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে এ থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে A2+ তৈরি হবে। এই যে এ থেকে দুইটা ইলেকট্রন মাইনাস হয়ে A2+ তৈরি হয়েছে। এটা হচ্ছে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। অ্যানোডের যে অর্ধকোষটা আছে সেটার বিক্রিয়া। ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া কি? অবশ্যই বিজারণ বিক্রিয়া। সেই ক্ষেত্রে এই যে B2+ আছে, এই B2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, বিতে পরিণত হবে। ওই যে এ এর ছেড়ে দেওয়া দুইটা ইলেকট্রন সে গ্রহণ করবে। এই যে B2+, সেই দুইটা ইলেকট্রন এ এর ছেড়ে দেওয়া দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, বিতে পরিণত হয়েছে। ফলে অ্যানোড কিন্তু ক্ষয় হয়ে গেছে, ক্রমাগত ক্ষয় হয়েছে। আর ক্যাথোডটা কি? গ্রহণের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে আমরা এখন যোগ করলেই এই দুইটা ইলেকট্রন ক্যান্সেল হয়ে যাবে। আমরা বিক্রিয়কে পাবো এ আর B2+, আর উৎপাদে পাবো A2+ আর বি। এটা হচ্ছে কোষ বিক্রিয়া। সামনের জায়গাটা হচ্ছে অ্যানোড। এটা কি? এটা হচ্ছে এ থেকে A2+ তৈরি। এই যে এ থেকে A2+ তৈরি, মাঝখানে একটা তির্যক চিহ্ন দিতে হবে, চিহ্নটা একটু তির্যক করে দিতে হবে। আর ক্যাথোড হচ্ছে B2+ থেকে বি, এক্ষেত্রে দুইটা ইলেকট্রন গ্রহণ হয়েছে, এটা হচ্ছে বিজারণ। এই যে B2+ থেকে বি, মাঝখানে একটু তির্যক চিহ্ন দিতে হবে। আর এই দুইটা খাড়া টান হচ্ছে লবণ সেতু। অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে, তাই অ্যানোডের বিভব হচ্ছে জারণ বিভব। ক্যাথোডে বিজারণ ঘটে, তাই ক্যাথোডের বিভব হচ্ছে বিজারণ বিভব। এই দুইটা বিভবের মান দেয়া থাকবে প্রশ্নে। এই দুইটাকে যোগ করলে আমরা পেয়ে যাব কোষ বিভব, যেটা আমাদের মূল টার্গেট। তাহলে এখন দেখো আমরা কোষ বিভব পেতে হলে কি করব? অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভবকে শুধু যোগ করে দেব। এই যে দেখো ই সেল মানে কোষ বিভব সমান হচ্ছে ই অ্যানোড অক্স, মানে অ্যানোডের অক্স মানে অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? জারণ। অ্যানোডের জারণ বিভব প্লাস E0 ক্যাথোড রেড। ক্যাথোডের কি? রেড মানে কি? রিডাকশন। রিডাকশন মানে কি? বিজারণ। ক্যাথোডের বিজারণ বিভব। তার মানে অ্যানোডের অক্সিডেশন বা জারণ বিভবের সাথে ক্যাথোডের রিডাকশন বা বিজারণ বিভবকে যোগ করলে আমরা কি পাচ্ছি? ই সেল। সেল মানে কোষ, মানে সম্পূর্ণ কোষ বিভব পেয়ে যাচ্ছি। এখানে এই যে জিরোগুলি দেওয়া আছে, জিরোগুলি হচ্ছে প্রমাণ অবস্থা নির্দেশ করে। তার মানে প্রমাণ কোষ বিভব সমান সমান প্রমাণ অবস্থায় অ্যানোডের জারণ বিভব প্লাস প্রমাণ অবস্থায় ক্যাথোডের বিজারণ বিভব। অ্যানোডের জারণ ক্যাথোডের বিজারণকে একসাথে করে আমরা কি পাচ্ছি? কোষ বিভব। এখন খেয়াল করো, ধরো তোমার সামনে এইরকম ডাটা দেওয়া আছে। ওই চিত্রের কথা এখন ভুলে যাও, এই ডাটাটা ধরো দেওয়া আছে। এই ডাটা থেকে তোমাকে আগে অ্যানোড আর ক্যাথোড শনাক্ত করতে হবে, তারপরে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব এখান থেকে নিয়ে তুমি যদি এই সমীকরণে বসাতে পারো, তাহলেই তুমি কোষ বিভবটা পেয়ে যাবে। আচ্ছা, খেয়াল করো, এখান থেকে আমি কাকে অ্যানোড আর কাকে ক্যাথোড সিলেক্ট করব। খেয়াল রাখবা, যার জারণ মান বেশি সেটাই হবে অ্যানোড, আর যার বিজারণ মান বেশি সেটা কি? ক্যাথোড। কারণ অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে। দেখো খেয়াল করো, আমাদের কিন্তু দুইটাই জারণ অবস্থায় দেওয়া আছে। কেমনে বুঝলাম? দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা কি জারণ না? জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হয়, তাহলে এইটা তো স্যার জারণ। ওকে, নিচে দেখো কপার থেকে কপার 2+, এইটাও তো জারণ, কারণ কপারও দুইটা ইলেকট্রন ত্যাগ করলেই কপার 2+ হয়, আর ইলেকট্রন ত্যাগ করা মানেই তো জারণ। তো দুইটাই তো জারণ অবস্থায় দেওয়া আছে। দেখো একটু আগে কি ছিল মনে আছে? একটু আগে কিন্তু কপার 2+ থেকে কপার ছিল, এইটা ছিল বিজারণ, কিন্তু এখন হয়ে গেছে কি? কপার থেকে কপার 2+। সৃজনশীল এরকম প্যাচ লাগিয়ে দিতে পারে। তখন আমরা কি হবে? অ্যানোড আর ক্যাথোড সিলেক্ট করবো, যে কোনটা অ্যানোড হবে কোনটা ক্যাথোড হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যার জারণ মান বেশি, আগেই বললাম, সে কি? অ্যানোড। দেখো কার, এটা তো দুইটাই জারণ অবস্থায় আছে না, তাহলে কার জারণ মানটা বেশি? অবশ্যই +0.76 বড় আর মাইনাসটা ছোট। তাহলে তুমি এই যে পজিটিভের 0.76, এটা যেহেতু বড় মান, এটাকেই তুমি জারণ মান বা অ্যানোড হিসেবে এটাকে সিলেক্ট করবা, কারণ অ্যানোডে জারণ ঘটবে। তাহলে এইটা হবে তোমার অ্যানোড। সো তুমি কিন্তু অ্যানোডের জারণ বিভব পেয়ে গেছো। অ্যানোড এর জারণ বিভব E0 অ্যানোড, অক্স ফর অক্সিডেশন। অ্যানোডের জারণ বিভবটা পেয়ে গেছো। কিন্তু এখন ক্যাথোডেরটা, এটা যে ক্যাথোড হবে তা আমরা বুঝতে পারছি, কিন্তু ক্যাথোডের তো জারণ দেয়া, বিজারণ কিভাবে বের করবো? কারণ ক্যাথোডের কি লাগবে? ক্যাথোডের রিডাকশন, বিজারণ লাগবে। আচ্ছা, কোনো সমস্যা নেই, তুমি দেখো E0
কপার টু প্লাস থেকে যদি কপার হয়, মানে বিষয়টাকে উল্টায় দিলে, জারণকে উল্টায় দিলেই তো বিজারণ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এইটা হবে বিজারণ। তখন মানটা কি হবে? মানটাও সামনে যে চিহ্ন আছে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস 0.34 ভোল্ট। বুঝতে পেরেছো? তোমাকে জারণ দেওয়া আছে, তুমি বিজারণ করবা, তাহলে এটাকে উল্টায় দাও, কপার টু প্লাসকে আগে নিয়ে আসো, কপারকে পিছনে নিয়ে যাও, তাইলেই তো স্যার বিজারণ হয়ে যায়। আর সাথে সাথে জারণ মান যেটা ছিল সেটার সামনের যে চিহ্ন আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে গেল প্লাস, এটাও এখন বিজারণ মান হয়ে গেল। খুবই সিম্পল। তাহলে এখন দেখো, এইটা হচ্ছে আমাদের E0 ক্যাথোড রেট, অর্থাৎ ক্যাথোডের বিজারণ বিভব। এটা যে ক্যাথোড, এটা তো আমরা বুঝতেই পারছি। এখন তার বিজারণ বিভবটা আমরা বের করলাম। এখন E0 অ্যানোড অক্স, এটা হচ্ছে কত? 0.76 প্লাস E0 ক্যাথোড রেট, এটা কত? 0.34। দুটাকে যোগ করে দিয়ে আমরা পাবো 1.1 ভোল্ট। এইটা হচ্ছে প্রমাণ কোষ বিভব। আশা করি বুঝতে পারছো। দেখো, এখন দেখো, এখন আমাদের এখানে যে দুইটা তড়িৎদ্বার আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন দেখো, এখানে কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? দেখো, দুইটারই জারণ মান দেওয়া আছে, ঠিক আছে? এ থেকে A2 প্লাস, এই যে জারণ মান আগের মতোই, আর বি থেকে B2 প্লাস, আগের মতোই জারণ মান। এখন আমরা কি করব? এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, দেখি এটা পারি কিনা আমরা আগের মতো। যার জারণ মান বড় সেটাই হবে আমাদের অ্যানোড। খেয়াল রাখবা, কার জারণ মান বড়? অবশ্যই 0.76 বড় আর 0.34 ছোট। তাহলে এই উপরেরটাকে আমরা অ্যানোড হিসেবে সিলেক্ট করে দিলাম, এটা হবে আমাদের অ্যানোড, আর নিচেরটা হবে আমাদের ক্যাথোড। অ্যানোডের জারণ মান আছে না? জারণ মানই তো আছে অ্যানোডের, না? তাহলে এইটাই হচ্ছে আমাদের E0 অ্যানোড অক্স। অ্যানোডের জারণ মান কিন্তু দেওয়া আছে, কিন্তু ক্যাথোডের জারণ মান দেয়া। কি করতে হবে? বিজারণ মান বের করতে হবে। কোনো সমস্যা নাই। E0 এই B2 প্লাসকে সামনে নিয়ে আসো আর বি কে পিছনে নিয়ে যাও, তখন তুমি কত পাবা? -0.34 ভোল্ট। দেখো, সামনের প্লাস চিহ্নটা কি হয়ে গেছে? মাইনাস। এটা কি জারণ ছিল না? খেয়াল করো তো, বি থেকে B2 প্লাস, দুইটা ইলেকট্রন ত্যাগ না করলে কি B2 প্লাস হবে? স্বাভাবিক। এ থেকে A2 প্লাস, এই দুইটা ইলেকট্রন ত্যাগ না করলে কি A2 প্লাস হবে? আর ত্যাগ করা মানে কি? জারণ। দুইটাই তো জারণ মান ছিল। আমি যখনই B2 প্লাসকে সামনে আনলাম তখন বোঝা গেল যে B2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে তারপর বি হবে, আর গ্রহণ করা মানে বিজারণ। জারণের উল্টাটাই বিজারণ, সহজ কথাই স্যার। তো স্বাভাবিক, তুমি চিহ্ন প্লাসের জায়গায় কি দিবা? মাইনাস দিবা। এখন তুমি দুইটা মান বসাও। প্রথম হচ্ছে কি? 0.76 অ্যানোডেরটা, এরপরটা কি? প্লাস -0.34। এখন দুইটাকে যোগ করে দাও, এখান থেকে কত পাবা? 0.42 ভোল্ট। এইটা হবে আমাদের এখন প্রমাণ কোষ বিভব। আর প্রমাণ বোঝানোর জন্য উপরে এই যে ডিগ্রির মতো চিহ্নটা দেওয়া হয়, ঠিক আছে? তাহলে এখন সৃজনশীলটা খেয়াল করো। গ প্রশ্নে বলা হচ্ছে 1 ও 3 নং অর্ধকোষ দ্বারা গঠিত কোষের বিক্রিয়া সহ প্রমাণ কোষ বিভব নির্ণয় করো। 1 নাম্বার আর এই 3 নাম্বার, এদের আগে কোষ বিক্রিয়া লিখতে হবে, তারপরে কোষ বিভব বের করতে হবে, প্রমাণ কোষ বিভব। আচ্ছা, আমরা খেয়াল করি 1 নম্বরে কি আছে? এ থেকে A2 প্লাস। এ থেকে A2 প্লাস মানে কি? জারণ না? এ যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তখনই তো A2 প্লাস হয়। ওকে। আচ্ছা দেখো, 3 নম্বরে কি আছে? পি থেকে P2 প্লাস, এইটাও তো জারণ। তাহলে এখন সমস্যা হচ্ছে, দুইটাই যেহেতু জারণ, আমরা কোনটাকে অ্যানোড হিসেবে সিলেক্ট করব? যার জারণ মান বেশি সেটাই হবে অ্যানোড। দেখো তো, দুইটাই যেহেতু জারণ, তাহলে উপরেরটা 0.76, নিচেরটা হচ্ছে 0.44, কোনটা বেশি? অবশ্যই উপরেরটা বেশি, তাহলে উপরেরটা হবে অ্যানোড, আর অ্যানোডে জারণ হবে। আচ্ছা, তাহলে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া হবে এ থেকে A2 প্লাস, এক্ষেত্রে দুইটা ইলেকট্রন ত্যাগ হয়ে গেছে, এ থেকে A2 প্লাস হয়েছে, জারণ বিক্রিয়া। নিচেরটা অবশ্যই বিজারণ হবে, জারণ অবস্থায় দেয়া আছে, আমরা এটাকে বিজারণ লিখতে গেলে উল্টায় ফেলবো, P2 প্লাসকে সামনে আনবো আর পি কে পিছনে লিখবো, তখন এই যে 0.44 ভোল্ট এর সামনে একটা মাইনাস বসবে, এটা তো আমরা সবাই জানি। তাহলে দেখো, P2 প্লাসকে সামনে আনলাম, পি কে আমরা পিছনে নিলাম, এই দুইটা ইলেকট্রন এখন যোগ করে দিলাম, আর ইলেকট্রন গ্রহণ করা মানেই কি? বিজারণ। তাহলে আমরা যেহেতু জারণ এবং বিজারণ, অ্যানোডের অর্ধকোষ বিক্রিয়া, ক্যাথোডের অর্ধকোষ বিক্রিয়া দুইটাই যেহেতু লিখে ফেলেছি, এখন জাস্ট দুইটাকে যোগ করে দিব, তাহলে দুইটা ইলেকট্রন একে অপরকে ক্যান্সেল করবে। আমরা সামনের দিকে মানে বিক্রিয়কের জায়গায় কি পাবো? এ এবং P2 প্লাস, এ এবং P2 প্লাস, আর উৎপাদের জায়গায় কি পাবো? A2 প্লাস আর পি, A2 প্লাস আর পি। দেখো, এই হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া, এটা হয়ে গেল। এখন কি করতে হবে? কোষ বিভব বের করতে হবে। কোষ বিভব E0 সেল সমান হচ্ছে E0 অ্যানোডের অক্স, মানে অ্যানোডের জারণ বিভব, প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, অ্যানোডের অক্স ক্যাথোডের রেট। এখন অ্যানোডের জারণ বিভব সেটা তো দেওয়াই আছে, জারণ অবস্থায় দেওয়া আছে, তাই না? 0.76 ভোল্ট, এটাই হবে E0 অ্যানোড অক্স। আর ক্যাথোডের ক্ষেত্রে, যেটাকে ক্যাথোড সিলেক্ট করেছি আমরা, সেটার কিন্তু স্যার জারণ বিভবই দেয়া, এটার কিন্তু বিজারণ বিভব দেয়া ছিল না, পি থেকে P2 প্লাস ছিল। আমরা যদি এটাকে উল্টায় দিই, P2 প্লাসকে সামনে এনে পি কে পিছনে নেই, তখন এই প্লাস চিহ্নটা উল্টায় হয়ে যাবে মাইনাস চিহ্ন, আমরা পেয়ে যাব E0 ক্যাথোড রেট, মানে ক্যাথোডের বিজারণ বিভব -0.44 ভোল্ট।
এখন এই দুইটাকে সিম্পলি শুধু যোগ করে দিলেই আমরা 0.32 ভোল্ট পেয়ে যাব। এটাই হবে আমাদের কোষের প্রমাণ বিভব। ওকে, এখন এই ইম্পর্টেন্ট সৃজনশীলটা দেখি। দেখো এটা কিন্তু মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট গুলির মধ্যে একটা বলতে পারো। এখানে কি বলা হচ্ছে যে P2+ দ্রবণটি A এবং B ধাতু নির্মিত পাত্রের কোনটিতে রাখা যাবে। এইখানে একটা জিনিস খেয়াল রাখবা, যে পাত্রে রাখতে বলবে সেই পাত্রটাকে অলওয়েজ তুমি অ্যানোড ধরে কোষ বিভবের মান বের করবা। কাকে অ্যানোড ধরবা? পাত্রটাকে অ্যানোড ধরবা, আর দ্রবণটাকে ধরবা ক্যাথোড। তখন তুমি কোষ বিভবের মান বের করবা। আর কোষ বিভবের মান যদি পজিটিভ হয় তখন কোষ বিক্রিয়া ঘটবে। খেয়াল করেছো? কোষ বিভবের মান যদি পজিটিভ হয় তখন কোষ বিক্রিয়া ঘটবে। আর কোষ বিক্রিয়া যদি ঘটে তাহলে আমরা জানি অ্যানোড কি হয়? অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। পাত্রটাকেই তো তুমি অ্যানোড ধরেছিলে, তাই না? তখন পাত্র ক্ষয়প্রাপ্ত হবে, ফলে দ্রবণটা পাত্রে রাখা যাবে না। আবারও খেয়াল করো, তোমাকে যখনই বলবে কোনো দ্রবণকে কোনো পাত্রে রাখতে, তখন পাত্রটাকে তুমি অ্যানোড ধরবা আর দ্রবণটাকে ক্যাথোড। এরপরে তুমি কোষ বিভবের মান বের করবা। কোষ বিভব যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়া সম্ভব। কোষ বিভব পজিটিভ হলে বিক্রিয়া সংগঠিত হবে। আর যদি বিক্রিয়া সংগঠিত হয়, কোষের বিক্রিয়াটা সংগঠিত হয়, আমরা জানি সেই ক্ষেত্রে কোষের অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। তো পাত্রটাকে তো আমরা অ্যানোড ধরেছিলাম, তখন পাত্রটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, আর ফলে এই পাত্রের মধ্যে ওই দ্রবণটা রাখা যাবে না। আর যদি কোষ বিভবের মান নেগেটিভ হয় তাহলে বিক্রিয়া সম্ভব না, ফলে অ্যানোডও ক্ষয়প্রাপ্ত হবে না, পাত্রে তখন দ্রবণটা তুমি রাখতে পারবে। বুঝতে পারছো? তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে, আগে যদি আমরা এ কে নিয়ে কাজ করি তাহলে এ পাত্রে যদি আমরা এই P2+ দ্রবণকে রাখি, এ পাত্রকে আমরা অ্যানোড হিসেবে ধরে নিব, আর P2+ দ্রবণ হয়ে যাবে তখন ক্যাথোড অটোমেটিক। এখন এ থেকে A2+, এই যে আমরা জানি যেহেতু এ কে আমরা অ্যানোড ধরেছি, অবশ্যই দুইটা ইলেকট্রন ত্যাগ করে এ থেকে A2+ হবে। এখানে দিয়ে দেয়া আছে এ থেকে A2+, আরেকটা দেয়া আছে পি থেকে P2+। না, এটা তো জারণ দেয়া না, আমরা উল্টা করব, বিজারণ। P2+ থেকে পি, এই ক্ষেত্রে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। এ দুইটা ইলেকট্রন ত্যাগ করে A2+ হয়েছে, আর P2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে পি হবে। সিম্পল জিনিস। ওকে, তারপরে আমরা যোগ করে দিব, কোষ বিক্রিয়া পেয়ে যাব, দুইটা ইলেকট্রন ক্যান্সেল, কোষ বিক্রিয়া পেয়ে গেলাম। এখন কোষ বিভব বের করব। কোষ বিভব বের করার আগে খেয়াল রাখবো আমাদের কি কি দেয়া আছে। এ থেকে A2+, মানে জারণ বিভব দেয়া 0.76। পি এর ক্ষেত্রেও জারণ বিভব দেয়া। তো আমরা তো জানি যে এ কে আমরা অবশ্যই অ্যানোড ধরবো, তো এর যেটা আছে সেটাকে আমরা অ্যানোড ধরে নিলাম প্রথমে। কিন্তু পি এরটাকে ক্যাথোড ধরতে হবে, আর ক্যাথোডের কি লাগবে? বিজারণ। তাহলে উল্টায় দেই, P2+ কে নিয়ে আসলাম সামনে আর পি কে নিয়ে গেলাম পিছনে। তখন সামনের এই যে চিহ্ন ছিল প্লাস চিহ্ন, মনে মনে তো প্লাস না, এটা হয়ে গেল মাইনাস। তাহলে এখন দেখো, অ্যানোডের অক্স কত? 0.76 ভোল্ট, আর ক্যাথোডের রেড এটা কত? -0.44 ভোল্ট। এখন এই দুইটাকে যোগ করলেই আমরা পেয়ে যাব প্রমাণ কোষ বিভব +0.32। যেহেতু কোষ বিভব পজিটিভ এসেছে, তার মানে এখানে কোষ বিক্রিয়া হবে, আর কোষ বিক্রিয়া হলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। অ্যানোড কোনটা ছিল? পাত্র। তার মানে এ পাত্রে P2+ দ্রবণ রাখা যাবে না, যেহেতু পাত্র ক্ষয় হয়ে যাবে। আচ্ছা, একইভাবে এখন আমরা এই P2+ দ্রবণটাকে বি পাত্রে রাখবো। তাহলে এখন বি পাত্রটাকে আমরা ধরবো অ্যানোড, আর P2+ দ্রবণটাকে আমরা ধরবো ক্যাথোড। এখন বি এর ক্ষেত্রে দেখো, এই যে এখানে দেয়াই আছে বি থেকে B2+, তার মানে জারণ। আমরাও সেম অ্যানোডের ক্ষেত্রে জারণ অর্ধ বিক্রিয়াটা এইভাবে লিখবো, বি থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, P2+ হবে। আর পি এর ক্ষেত্রে দেখো, পি এর ক্ষেত্রেও জারণ দেয়া আছে পি থেকে P2+, আমরা উল্টাবো, আগের মতোই P2+ কে সামনে লিখবো, পি কে পিছনে লিখবো। এই যে P2+ সামনে, পি হচ্ছে পিছনে। তাহলে এই ক্ষেত্রে P2+ থেকে পি হতে হলে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, মানে প্লাস করে দিতে হবে। এখন যদি আমরা দুইটাকে যোগ করে দিই, ইলেকট্রন দুইটা ক্যান্সেল, আমরা কোষ বিক্রিয়া পেয়ে গেলাম। এখন আমরা কি করব? আমরা কোষ বিভবের মানটা বের করব, তাই না? কোষ বিভবের মান বের করতে গেলে দেখো, বি থেকে B2+, এটার মান দেয়া আছে কোশ্চেনে 0.34 ভোল্ট। এটা তো অবশ্যই জারণ, তাই না? তো আমরা যেহেতু বি পাত্রকে অ্যানোড ধরেছি, অ্যানোডের জারণ মানটা আমরা পেয়ে গেছি। কিন্তু P2+ কি ছিল? P2+ ছিল আমাদের ক্যাথোড, আর ক্যাথোডের কি দরকার? বিজারণ। কিন্তু দেয়া আছে কি পি থেকে P2+, জারণ মান দেয়া। বিজারণ বের করতে হলে P2+ কে সামনে আনলাম, পি কে পিছনে নিলাম, ফলে সামনে যে মনে মনে প্লাস ছিল সেটা হয়ে গেল মাইনাস। তাহলে এখন আমরা ক্যাথোডের বিজারণ বিভব পেয়ে গেলাম। এখন এই দুইটাকে যোগ করে দিলেই আমরা কিন্তু এই প্রমাণ কোষ বিভব এখান থেকে পেয়ে যাব। কি আসলো? -0.10 ভোল্ট। তো আমরা জানি মাইনাস রেজাল্ট আসা মানেই হচ্ছে কোষ বিক্রিয়াটা হবে না, আর কোষ বিক্রিয়া যদি না হয় তাহলে অ্যানোডও ক্ষয়প্রাপ্ত হবে না, মানে এই যে বি পাত্র যেটাকে আমরা অ্যানোড ধরেছিলাম সেটা ক্ষয়প্রাপ্ত হবে না, আর ক্ষয় না হলে P2+ দ্রবণকে বি পাত্রে রাখা যাবে। বুঝতে পেরেছো?
এখন এই সৃজনশীলটা খেয়াল করি, দেখো এখানে বলা হচ্ছে উদ্দীপকের 3টি তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষসমূহের মধ্যে কোনটি তড়িৎ উৎপাদনে উত্তম বলে তুমি মনে করো। দেখো এখানে তো 3টা তড়িৎদ্বার আছে না, 1 2 3। একটা কোষ তৈরি করতে হলে কয়টা তড়িৎদ্বার লাগে? কমপক্ষে 2টা না, 2টা তড়িৎদ্বার লাগে, তাই তো, অ্যানোড আর ক্যাথোড। তাহলে 3টা থেকে আমরা কতভাবে তড়িৎদ্বার কোষ তৈরি করতে পারি দেখো তো। আমরা 1 আর 3কে সংযুক্ত করতে পারি, এইটা একটা কোষ হইতে পারে। আমরা 1 আর 2কে সংযুক্ত করতে পারি, এইটা আরেকটা কোষ হতে পারে। আমরা 2 আর 3কে সংযুক্ত করতে পারি, এইটা আরেকটা কোষ হতে পারে। অর্থাৎ আমরা প্রথম ক্ষেত্রে 1 আর 3 নিয়ে কাজ করব, তারপরে 1 আর 2 নিয়ে কাজ করব, তারপর 2 আর 3 নিয়ে কাজ করব, এবং দেখব যে কোন কোষটা বেশি তড়িৎ উৎপাদন করতে পারে। এক্ষেত্রে বলে রাখা ভালো, যার কোষ বিভবের মান বেশি সেটাই বেশি তড়িৎ উৎপাদন করবে। তাহলে কোষ বিভবের মানগুলি প্রতি ক্ষেত্রে আমরা বের করব, ঠিক আছে। আচ্ছা, প্রথম আমরা 1 আর 3 নিয়ে কাজ শুরু করি। এই 1 আর এই 3, 1 এর মধ্যে কি আছে? A2+, 3 এর মধ্যে কি আছে? PP2+। তাহলে দেখো 1 আর 3, A2+ আর PP2+ নিয়ে আমরা কাজ করব। তো এই ক্ষেত্রে খেয়াল করো, আমরা যখন দুইটারই মান কিন্তু জারণ মান, এখানে কিন্তু সবগুলির জারণ মান দেওয়া আছে, আমরা কিন্তু বারবার এটা খেয়াল করছি, প্রত্যেকটারই জারণ মান A থেকে A2+, B থেকে B2+, B থেকে B2+, প্রত্যেকটারই জারণ মান। তো জারণ মান যদি দেওয়া থাকে সবগুলিরই, আমরা কি করি? আমরা সিম্পলি দেখি যে কার জারণ মানটা বেশি। যার জারণ মান বেশি সেটাই হবে আমাদের অ্যানোড। তাহলে এই ক্ষেত্রে A2+ 0.76 আর PP2+ হচ্ছে 0.44। যেহেতু A এর জারণ মান বেশি, তাহলে A কে আমরা ধরবো অ্যানোড। আর এইটার তো জারণ দেয়াই আছে, এটা হচ্ছে E0 অ্যানোড অক্স, এটা আমরা পেয়ে গেছি। কিন্তু এইটাকে আমরা তো ক্যাথোড ধরলাম, PP2+। এইটার মান কত দেওয়া? 0.44 ভোল্ট, এটা কিন্তু জারণ মান দেয়া। আমরা এখন সিম্পলি এটাকে উল্টিয়ে দিব, P2+ সামনে আর P হবে পিছনে, তখন হয়ে যাবে বিজারণ মান। আর বিজারণ পেতে হলে জারণকে একটা মাইনাস চিহ্ন সামনে দিয়ে দিতে হয়, তাহলে আমরা এখান থেকে বিজারণটা পেয়ে যাব। এটা হবে E0 ক্যাথোড রেড। এখন E0 অ্যানোড অক্স প্লাস E0 ক্যাথোড রেড, মানে অ্যানোডের জারণ আর ক্যাথোডের বিজারণকে যোগ করলেই আমরা পাবো E0 সেল, মানে কোষ বিভব। দুইটাকে যোগ করে দিই, কত পেলাম? 0.32 ভোল্ট। এটা হচ্ছে এই যে 1 আর 3কে সংযুক্ত করার ফলে আমাদের কোষ বিভব। আচ্ছা, এরপর আমরা কি করব? এরপরে আমরা 1 আর 2কে সংযুক্ত করব। 1 এর মধ্যে কি আছে? A2+, 2 এর মধ্যে কি আছে? BB2+, এই দুইটাকে যুক্ত করব। তাহলে E0 A2+ এর মান দেওয়া 0.76, E0 BB2+ এর মান দেওয়া 0.34। এখন বলো কার জারণ মান বেশি? অবশ্যই উপরেরটার জারণ মান বেশি, তাহলে এইটাই হবে আমাদের অ্যানোড। তাহলে এইটাকে অ্যানোড ধরে নিচ্ছি, 0.76 ভোল্ট হচ্ছে অ্যানোডের জারণ বিভব। আচ্ছা, নিচেরটা হচ্ছে আমাদের ক্যাথোড, BB2+। এইটার জারণ মান দেয়া আছে BB2+, আমরা বিজারণ করব, তাহলে B2+ কে সামনে আনলাম আর B কে পিছনে নিলাম। এই সামনের যে প্লাস চিহ্ন, এটা মনে মনে চেঞ্জ হয়ে গেল মাইনাস, -0.34 ভোল্ট। এটা হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব, E0 ক্যাথোড রেড। এখন এই জারণ আর বিজারণ বিভব যে দুইটা আমরা পেয়েছি, 0.76 ভোল্ট আর -0.34 ভোল্ট, এই দুইটাকে যোগ করে দিব, তাহলে আমরা কোষ বিভব পেয়ে যাব +0.42 ভোল্ট। আচ্ছা, তারপরে হচ্ছে সবার শেষে এই 2 আর 3, 2 এর মধ্যে হচ্ছে B আর 3 এর মধ্যে হচ্ছে P। আচ্ছা, যদি আমরা এই দুইটা নিয়ে কাজ করি, তাহলে দেখো PP2+ জারণ মান 0.44 ভোল্ট আর BB2+ এর জারণ মান 0.34 ভোল্ট। উপরেরটা বেশি, তাই উপরেরটাকে আমরা অ্যানোড ধরবো, আর অ্যানোডের জারণ মান তো সরাসরি পেয়েই যাব। নিচেরটা কম, নিচেরটাকে আমরা ক্যাথোড ধরবো, জারণ মান দেয়া আছে, উল্টিয়ে ফেলবো আমরা, তাহলে বিজারণ মান সামনে একটা মাইনাস চলে আসবে। তো এটা হবে আমাদের ক্যাথোডের বিজারণ মান, ক্যাথোড রেড। এখন জারণ আর বিজারণ দুইটাকে যোগ করব, তাহলে 0.44 ভোল্টের সাথে -0.34 ভোল্ট যোগ হবে, পাবো +0.10 ভোল্ট। তাহলে দেখো এখান থেকে আমরা আরেকটা কোষ বিভব পেলাম। এখন এই 3টা কোষ বিভব দেখো, প্রথমটা ছিল 0.32 প্লাস, তারপরটা 0.42, তারপরটা 0.10, কোনটা বেশি? অবশ্যই এই যে মাঝখানেরটা 0.42 যেটা, সেটা বেশি। এটা কোথায় পেয়েছিলাম? 1 আর 2কে সংযুক্ত করে। তাহলে 1+2 নং E0 সেল যেটা, সেটা সর্বোচ্চ, তাই এদের দ্বারা গঠিত কোষই তড়িৎ উৎপাদনে উত্তম হবে। এখন আমরা নার্নস্টের সমীকরণ দেখব। দেখো, নার্নস্টের সমীকরণ থেকে আসলে আমরা যে কোনো কন্ডিশনে, মানে প্রমাণ অবস্থা ছাড়াও যে কোনো কন্ডিশনে কোষ বিভব খুব সহজে বের করতে পারি। এই ক্ষেত্রে কোষ বিভব E সেল সমান হবে E0 সেল মাইনাস 2.303 ইন্টু RT বাই NF ইন্টু লগ উৎপাদায়নের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। E0 সেল এটা কি? এটা হচ্ছে প্রমাণ কোষ বিভব, যা এতক্ষণ আমরা বের করেছি। E0 অ্যানোডের অক্স প্লাস E0 ক্যাথোডের রেড, ওই সূত্র থেকে, মাইনাস 2.303 ইন্টু আর, আর এর কোন মান বসাবো? আর এর এসআই এককের মানটা বসাবা 8.314 জুল পার মোল পার কেলভিন। কারণ সব ক্ষেত্রে কিন্তু আমরা বিভবের একক ভোল্ট এককে আনছি, আর ভোল্ট কি? এসআই একক। আচ্ছা, তারপরে টি,
পি হচ্ছে এক্ষেত্রে ক্যালভিন তাপমাত্রা, ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকলে তুমি ক্যালভিনে নিয়ে যাবা। এন, এন হচ্ছে বিক্রিয়ায় স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা। যেমন দেখো এই যে জিঙ্ক আর কপারের মধ্যে কয়টা ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে? দুইটা ইলেকট্রন। জিঙ্ক দুইটা ত্যাগ করেছে আর কপার সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা এই ক্ষেত্রে হচ্ছে 2। এফ কি? এফ হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, যার মান 96,500 কুলম্ব। আর লগের ভিতরে উপরে হচ্ছে উৎপাদ আয়নের ঘনমাত্রা, নিচে হচ্ছে বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। দেখো এই বিক্রিয়াতে বলো তো, এই কোষ বিক্রিয়াটাতে উৎপাদে কোন আয়নটা আছে? উৎপাদে আছে জিঙ্ক 2+, তাহলে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা উপরে বসবে। আর বিক্রিয়কে আছে কপার 2+, তাহলে কপার 2+ এর ঘনমাত্রা বসবে নিচে। একইভাবে তুমি যদি এই দিকে তাকাও, দেখো সামনে যেটা আছে, অ্যানোডের সামনে যেটা আছে সেটা হচ্ছে বিক্রিয়ক, আর পেছনে যেটা আছে সেটা হচ্ছে উৎপাদ। তাহলে উৎপাদের মধ্যে জিঙ্ক 2+ আছে, জিঙ্ক 2+ এর ঘনমাত্রা উপরে বসবে। আর এই ক্যাথোডের দিকে যদি তাকাও, দেখো সামনে আছে কপার 2+, আর সামনে কে থাকে? বিক্রিয়ক থাকে, তাহলে কপার 2+ বিক্রিয়কে আছে, কপার 2+ এর ঘনমাত্রা নিচে বসবে। এটা থেকেও দিতে পারো। আর কোষ বিক্রিয়াটা দেখিয়ে দেয়া হচ্ছে বেস্ট, তাহলে নাম্বার ইনশাল্লাহ কাটার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমরা খেয়াল করি, এখানে 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রায় যদি আমাদেরকে ই সেল মানে কোষ বিভব বের করতে বলে, তখন আমরা কি করব? তখন আমরা E0 সেল এটা থেকে মাইনাস করব 0.0592 ডিভাইড বাই n। দেখো খেয়াল করো, এখানে আমরা কি করেছি জানো? আমরা n ছাড়া বাকি সব কিছুর মান যদি বসায় দিই, 2.303, আর এর মান কত? আর এর মান হচ্ছে 8.314, টি এর মান 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা কক্ষ তাপমাত্রা উল্লেখ থাকলে, এটা তো আমাদের মুখস্থ, তখন 298 কেলভিন, এই মানটা বসাবো। আর এফ এর মান 96,500 কুলম্ব, এই সবগুলো মান বসিয়ে দিলে কত পাওয়া যায়? 0.0592। এটা মুখস্থ রাখলে খুবই ভালো, তখন ক্যালকুলেটারে অযথা ক্যালকুলেশন করে সময় নষ্ট হয় না, এখানে অতিরিক্ত লেখা লিখতে হয় না, তোমার ইনশাল্লাহ কমপক্ষে 1 মিনিট টাইম তো এখানে বেঁচে গেল, তাই না? তো তুমি যদি 25 ডিগ্রি সেলসিয়াস আর কক্ষ তাপমাত্রা বলা থাকে, 99% ক্ষেত্রে বোর্ড কোশ্চেনে এইটা দেয়া থাকে। কিছু ক্ষেত্রে আছে যে তখন তাপমাত্রা চেঞ্জ হয়, ওইটা স্যার ভিন্ন কথা। বেশিরভাগ ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস বলা থাকে, যদি তাপমাত্রা চেঞ্জ করা থাকে উপরটা ব্যবহার করবা, নো টেনশন। কিন্তু 25 ডিগ্রি বলা থাকলে তুমি সরাসরি মানটা বসায় দিবা 0.0592, এগুলি লেখার কোনো দরকারই নেই, ডাইরেক্ট এই মানটা বসায় দিবা, কোনো সমস্যা নেই। শুধু n এর মানটা স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা এটা দিয়ে ভাগ দিলেই হবে 0.0592 কে, বাকি সবকিছু আগের মতো, উৎপাদনের ঘনমাত্রা বা বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা। তার মানে এই জায়গাটা উপরের পুরাটা আর নিচের এই এফটা, এই জায়গাগুলিকে আমরা এখানে কি করেছি? এই জায়গাগুলিকে বাদ দিয়ে আমরা সরাসরি এই মানটা বসিয়ে দিয়েছি। কার জন্য? 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রার জন্য। তাহলে এখন চলো আমরা এই সৃজনশীলটা দেখি। এখানে বলা হচ্ছে যে উদ্দীপকের কোষটির তড়িৎ চালক বল নির্ণয় করো। আচ্ছা খেয়াল করো, কোষটা কি? কোষের মধ্যে কে কে আছে? এ আছে আর বি আছে। এই যে দেখো 1 আর 2 এর মধ্যে এ আর বি সংক্রান্ত ডেটা দেয়া আছে। এইখানে দেখো 1 নম্বরে দেয়া আছে এ এর জারণ বিভব 0.76 ভোল্ট, আর 2 নম্বরে বি এর জারণ বিভব 0.34 ভোল্ট। তাহলে এই দুইটাকে ইউজ করে প্রথমে আমরা কোষ বিক্রিয়া লিখে ফেলবো। কোষ বিক্রিয়া তো আমরা অলরেডি দেখেছি, তাই না? কোষ বিক্রিয়া লেখার পরে আমরা কি করব? এদের প্রমাণ কোষ বিভবটাকে বের করব, E0 সেলটা বের করব। এই প্রমাণ কোষ বিভব বের করার পরে আমরা নার্নস্টের সমীকরণটা ইউজ করতে পারবো। নার্নস্টের সমীকরণে কিন্তু প্রমাণ কোষ বিভবটা আমাদের লাগবে। আচ্ছা, প্রমাণ কোষ বিভব বের করার জন্য আমাদের এই যে এ আছে, এ এর কিন্তু জারণ বিভব হচ্ছে 0.76 ভোল্ট দেওয়া আছে, আর বি এরও জারণ বিভব দেওয়া আছে 0.34 ভোল্ট। তো যেহেতু এ এর জারণ মান বেশি, অবশ্যই এ হবে আমাদের অ্যানোড, অ্যানোডের অক্স, এটা আমরা পেয়ে গেলাম। আর বি হবে আমাদের ক্যাথোড, তাহলে ক্যাথোড পাইতে হলে B2+ কে সামনে আনতে হবে, সামনে আনলাম, তখন এইখানে সামনে মনে মনে যে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 0.34 ভোল্ট, এটা হবে E0 ক্যাথোডের রেট, মানে ক্যাথোডের বিজারণ বিভব। এখন এই অ্যানোডের অক্স আর ক্যাথোডের রেট দুইটাকে যোগ করব, এই দুইটাকে যোগ করে আমরা পেয়ে যাব প্রমাণ কোষ বিভব। এখন আমরা নার্নস্টের সমীকরণটা ইউজ করি। দেখো নার্নস্টের সমীকরণ মতে কোষ বিভব ই সেল, এটা হচ্ছে প্রমাণ কোষ বিভব E0 সেল, যার মান আমরা 0.42 পেয়েছি, সেখান থেকে মাইনাস করতে হবে কত তাপমাত্রা বলো? 25 ডিগ্রি সেলসিয়াস। দেখো যদি এটা উল্লেখ না থাকতো তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ সূত্রটা বসাতে হতো। সম্পূর্ণ সূত্রটা খেয়াল আছে? এই যে সম্পূর্ণ সূত্রটা হচ্ছে এইটা, 2.303 RT/NF, এই জায়গাটা বসাতে হতো। যেহেতু এখানে 25 ডিগ্রি সেলসিয়াস উল্লেখ করা আছে, তাহলে আমরা কিন্তু মনের আনন্দে এইটা বসাতে পারবো, সেটা হচ্ছে 0.0592/n, জাস্ট এটা বসায় দিলেই হবে। এখন খেয়াল করো এখানে n কত? এই বিক্রিয়াতে স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2টা, আর এটা আরো সহজেই বোঝা যায় কেমনে? এই যে দেখো, সহজে বোঝার উপায় হচ্ছে এ থেকে A2+ হয়েছে, 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, বি থেকে B2+, তার মানে 2টা ইলেকট্রন ত্যাগ, কথা তো সেমই। যদি 2টা ইলেকট্রন নিয়ে কাজ হয় তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ হবে, আর বিজারণের সময় 2টা ইলেকট্রন গ্রহণ হবে, তাহলে স্থানান্তরিত
স্থানান্তরিত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2। আর তুমি যদি কোষ বিক্রিয়াটা দেখিয়ে দাও সেটা তো বেস্ট। কোষ বিক্রিয়াতে দেখো এই যে 2টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, কোষ বিক্রিয়া দেখিয়ে দিলে ইনশাআল্লাহ নাম্বার কাটার কোনো সম্ভাবনা নাই। তাহলে তুমি n এর মান এখন বসাবা 2। এরপরে লগের ভিতরে কি, লগের ভিতরে উপর হচ্ছে উৎপাদ আয়নের ঘনমাত্রা। উৎপাদের মধ্যে আয়ন কোনটা, উৎপাদের মধ্যে আয়ন হচ্ছে A2+, তাহলে A2+ এর ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা, বিক্রিয়কের আয়ন কোনটা B2+, এই যে B2+ এর ঘনমাত্রা। এর জন্যই আমাদের কোষ বিক্রিয়াটা লেখাটা ভালো, তাহলে দুইটা জিনিসই স্যারদের সামনে স্পষ্ট করে দিতে পারি আমরা। এখন A2+ এর ঘনমাত্রা কত, 0.2 মোলার, B2+ এর ঘনমাত্রা 0.3 মোলার। দেখো এই যে দেখো, এটা তো A2+ এর পাত্র না, এই ঘনমাত্রা 0.2 মোলার। এইটা তো B2+ এর পাত্র না, এই যে ঘনমাত্রা 0.3 মোলার, এই যে B2+ এর পাত্র, এই যে A2+ এর পাত্রের ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা আছে, n এর মান আছে, সবগুলি মান বসাবো ইনশাআল্লাহ। এইখান থেকে আমরা কোষ বিভবটা বের করতে পারবো। এখন এই সৃজনশীলটা খেয়াল করি, এখানে বলা হচ্ছে যে কোষটির B2+ আয়নের ঘনমাত্রা 1.5 মোলার হলে বৈদ্যুতিক বাতির উজ্জ্বলতার পরিবর্তন হবে কিনা। দেখো আগে B2+ আয়নের ঘনমাত্রা কত ছিল, 0.3 মোলার, এখন সেই জায়গায় কত করা হয়েছে, 1.5 মোলার। তাহলে এই B2+ আয়নের ঘনমাত্রার জায়গায় শুধু 1.5 বসিয়ে দিব, ক্যালকুলেশন করলে ইনশাআল্লাহ এটা পাওয়া যাবে 0.45। মানে আর কোনো মান এখানে চেঞ্জ করার দরকার হবে না, শুধু এইটাই। তাহলে দেখো আগে কত পেয়েছিলাম আমরা, 0.425, এখন কত পেলাম, 0.45। তার মানে এইখানে কিন্তু কোষ বিভবটা বেড়ে গেল, আর কোষ বিভব যদি বেড়ে যায় তাহলে বৈদ্যুতিক বাতির উজ্জ্বলতা বাড়বে, এটা খুবই স্বাভাবিক। তাহলে বাতিটির উজ্জ্বলতার পরিবর্তন হবে এবং অধিক উজ্জ্বলভাবে জ্বলবে। আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লাসটা তুমি বুঝতে পেরেছো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ফ্রেন্ড এবং জুনিয়রদের মাঝে শেয়ার করো। ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের উপরে এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের সাথেই যুক্ত থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।